আমরা এখন তাহলে ক্লাস শুরু করি। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা যদি একটু মনোযোগ সহকারে শোনো, বাসায় কিন্তু তোমাদের নিজেদের আর পড়ার প্রয়োজন হবে না। আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো, তো আমি আশা করব সবাই মনোযোগী থাকবে। আমরা এখন ক্লাস শুরু করব। তোমরা জানো যে সরকার ব্যবস্থা রাষ্ট্রের যন্ত্রস্বরূপ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে। সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। সাধারণভাবে সরকার বলতে আমরা বুঝি আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রী পরিষদ, শাসনকর্তা, আদালত ও পুলিশ। সামগ্রিকভাবে সরকারের তিনটি বিভাগ রয়েছে, যথা নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় এ তিনটি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে, কেননা সরকারের গুরুত্বপূর্ণ তিনটি কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রশাসন পরিচালনা দুই ধরনের, একটি কেন্দ্রীয় এবং অপরটি স্থানীয় শাসন। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে এখন তোমাদের সামনে তোমাদের উদ্দেশ্যে আমি তুলে ধরব। তোমরা মাইনিউটলি শুনবে আশা করি। রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্য দিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে নির্বাহী বিভাগ বলে। আমি আবারও বলছি রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্য দিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে নির্বাহী বা শাসন বিভাগ বলে। বিস্তৃত অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক, দাপ্তরিক কর্মকর্তা, এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মচারীদের নিয়ে নির্বাহী বা শাসন বিভাগ গঠিত। সরকারের তিনটি বিভাগের একটি হলো আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজন বোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে এটি গঠিত হয়। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর কার্যকর হয়। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা রয়েছে। এসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস আর ব্রিটেনের আইনসভা হলো পার্লামেন্ট। অনেক মুসলিম রাষ্ট্রের আইনসভা মজলিস নামে পরিচিত। কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আবার কোন দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ থাকে। বাংলাদেশের আইনসভা অবশ্য এক কক্ষ বিশিষ্ট। ভারত ও ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। তো এটা আমরা আইনসভা সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমরা বিচার বিভাগ সম্পর্কে একটু আলোচনা করব।
সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে। আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। রাষ্ট্রের সকল আদালত ও বিচারক নিয়ে বিচার বিভাগ গঠিত হয়। এখন আমরা নির্বাহী বিভাগের বা শাসন বিভাগের বিভিন্ন পদের যে ক্ষমতা, সেই ক্ষমতা বা পদমর্যাদাগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করছি। রাষ্ট্রপতির মর্যাদা। পদমর্যাদায় রাষ্ট্রপতি সবার উপরে। পদমর্যাদায় রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং সবার উপরে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান। সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন। সংবিধান ও আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ক্ষমতা তিনি প্রয়োগ করেন। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমোদন করেন। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা, কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন। রাষ্ট্রপতির কার্যাবলী এখন আমরা আলোচনা করব। রাষ্ট্রপতির কার্যাবলী আলোচনা করব, খুব মনোযোগ সহকারে শুনবে। কয়েকটা বিষয় আছে এখানে। রাষ্ট্রপতি কাজের মধ্যে প্রধান কাজ যে কয়েকটা, এটা জেনে রাখা খুব প্রয়োজন। প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী তার পছন্দমতো মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করেন। প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করেন। তিনি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অন্য বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ দান করেন। সংসদ বিষয়ক ক্ষমতা। রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন। নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়। সময় সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন। তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙে দিতে পারেন। ৩. অধ্যাদেশ জারির ক্ষমতা। সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন দেখা দিলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এ অধ্যাদেশ প্রণীত আইনের মতো ক্ষমতা সম্পন্ন। প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি কারোর পরামর্শ গ্রহণ করেন না। সুপ্রিম কোর্টের জন্য অন্য বিচারপতিগণও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করবার। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ড তিনি মার্জনা করতে পারেন। ৬. অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ।
সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাতে রাষ্ট্রপতির সুপারিশ লাগে। প্রয়োজনে রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়কত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। তিনি বহিরাক্রমণ মোকাবেলার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এরপরেও রাষ্ট্রপতি আরেকটি ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আইন। রাষ্ট্রপতি যদি বুঝতে পারেন যে যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশ বা এর কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হয়, তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। জরুরি অবস্থাকালে সংবিধানের কিছু বিধান ও মৌলিক অধিকারসমূহ স্থগিত থাকে। প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে এখন আমরা আলোচনা করব। রাষ্ট্রপতি সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন সাংসদকে সংসদ সদস্য প্রধানমন্ত্রী নিয়োগ করেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান। তিনি মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক উপরে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ। তিনি অত্যন্ত সম্মানজনক পদমর্যাদার অধিকারী। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন পরিচালনার জন্য সংসদের কাছে দায়ী থাকেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা। প্রধানমন্ত্রী পুরো শাসন ব্যবস্থায় নেতৃত্ব প্রদান করেন। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গ্রহণ করেন। সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করেন। বিচার, অর্থ, পররাষ্ট্র এবং শাসন বিষয় সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ও মতামত অনুযায়ী পরিচালিত হয়। প্রধানমন্ত্রী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়োগ করেন। 2. আইন সংক্রান্ত ক্ষমতা। আইন প্রণয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতীয় সংসদে সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদের আইন প্রণয়ন বিষয়ক কার্যাবলী পরিচালিত হয়। 3. সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা। প্রধানমন্ত্রী সংসদের নেতা। তিনি সংসদের সাফল্যজনক সুষ্ঠু পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন। বিরোধী দলের আস্থা অর্জন ও সহযোগিতা পেতে তিনি নেতৃত্ব দান করেন। সংসদে সকল সদস্যের অধিকার সংরক্ষণে প্রধানমন্ত্রীর দায়িত্ব অনেক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান, স্থগিত বা ভেঙে দেন। 4. অর্থ বিষয়ক ক্ষমতা। প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। তার পরামর্শ ও নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে তা উপস্থাপন করেন। বাজেটে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতির প্রতিফলন ঘটে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থ মঞ্জুরি প্রদান করেন। 5. রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সকল কাজের সমন্বয় প্রধানমন্ত্রী করে থাকেন। তিনি যেহেতু প্রশাসনের কেন্দ্রে অবস্থান করেন, তাই
সকল মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আন্তঃ মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। জাতির মুখপাত্র হিসাবে প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসাবে কাজ করেন। বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন এবং দেশের প্রতিনিধিত্ব করেন। যে কোনো জাতীয় সংকট সম্পর্কে দেশকে অবহিত করেন। দেশের হয়ে বিবৃতি ও বক্তৃতা দেন। 7. দলের নেতা। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারি দলের নেতা। সংসদ ও সংসদের বাইরে দলের নীতি নির্ধারণ ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন। দলীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভূমিকা রাজনৈতিক স্থিতিশীলতা ও বিরোধী দলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রধানমন্ত্রী দেশের শাসন পরিচালনা, আইন প্রণয়ন, অর্থ ব্যবস্থার তদারকি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা সহ সর্বক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেন। তিনি সংসদ নেতা, মন্ত্রিসভার নেতা, তদুপরি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এটা ছিল আমাদের শাসন বিভাগ নিয়ে আলোচনা। এখন আমরা একটি রাষ্ট্রে যে তিনটা বিভাগে শাসন বিভাগ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আইন বিভাগ নিয়ে আলোচনা করব। সরকারের তিনটি বিভাগের একটি আইন বিভাগ, অন্য দুটি হলো শাসন ও বিচার বিভাগ। আইন বিভাগের প্রধান কাজ হলো দেশের জন্য নতুন আইন প্রণয়ন ও পুরনো আইন পরিবর্ধন ও সংশোধন করা। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা। আইনসভা নির্বাচিত এবং কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে গঠিত। এটি আইন প্রণয়ন করে। আইনসভা কর্তৃক প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর কার্যকর হয়। জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ আইন বিভাগের একটি প্রধান প্রতিষ্ঠান। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর কার্যকর হয়। আইন বিভাগ সরকারের একটি অংশ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে জাতীয় সংসদ মোট 350 জন সদস্য নিয়ে গঠিত। এদের মধ্যে 300 জন জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত আসন ছাড়াও নারীরা সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সংসদে সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। সংসদের মেয়াদ 5 বছর। বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী 1991 এনে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এর ফলে বাংলাদেশে আইন প্রণয়ন, শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ, অর্থ সংক্রান্ত তদারকি, নির্বাচন ইত্যাদি ক্ষেত্রে সংসদের ক্ষমতা ও কার্যাবলী অনেক বৃদ্ধি পেয়েছে। সংসদের বিভিন্ন রকম ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে এখন আলোচনা করব আমরা। 1. আইন প্রণয়ন করার ক্ষমতা। সংবিধানের 65 অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এর ওপর প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা ন্যস্ত হবে। সংবিধান অনুযায়ী সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন ও প্রচলিত আইন পরিবর্ধন ও সংশোধন করতে পারে। সংসদ আইনের মাধ্যমে যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ প্রদান, বিধি, উপবিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতা দিতে পারে। সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি প্রদান করেন। 2. সরকার গঠন বিষয়ক ক্ষমতা। সরকার গঠনে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদের আস্থাভাজন ব্যক্তি প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং তিনি মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী সংসদের আস্থা হারালে সরকারের পতন হয়। 3. অর্থ সংক্রান্ত ক্ষমতা।
রাষ্ট্রের অর্থ কিভাবে ব্যয় হবে তার উপর সংসদ দৃষ্টি নিবদ্ধ রাখে। সংসদের অনুমোদন ও কর্তৃত্ব ব্যতীত কোনো প্রকার ব্যয় করা যায় না। আবার কোনো কর আরোপ বা কর সংগ্রহ করতেও সংসদের অনুমতি নিতে হয়। প্রত্যেক অর্থ বছরে সরকার সংসদে বাজেট উপস্থাপন করে। সংসদ অনুমোদিত বাজেট অনুযায়ী সরকারকে চলতে হয়। সংযুক্ত তহবিলের ব্যয়সমূহের উপরও সংসদে আলোচনা হয়। মোট কথা, রাষ্ট্রীয় ও সরকারি সকল ব্যয় সংসদের সম্মতির ভিত্তিতে করতে হয়। 4. বিচার বিষয়ক ক্ষমতা। সংসদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার জন্য সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। প্রয়োজনে স্পিকার, ডেপুটি স্পিকার ও ন্যায়পালকে অপসারণ করার ক্ষমতাও সংসদে রয়েছে। এ জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিচার সংক্রান্ত কাজ সংসদ পরিচালনা করে। নির্বাচন সংক্রান্ত কাজ। জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, ন্যায়পাল ইত্যাদি পদের নির্বাচনী ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত। সংসদের বিভিন্ন কমিটি নির্বাচন করার ক্ষমতাও সংসদে রয়েছে। সংবিধান সংরক্ষণ ও সংশোধন। সংবিধানের আমানতদাতার হিসাবে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধানের যে কোনো সংশোধনীয় সংসদে উত্থাপিত ও গৃহীত হয়। 7. অন্যান্য ক্ষমতা। সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য আদালত প্রতিষ্ঠার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে। যুদ্ধ ঘোষণা ও আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষমতাও সংসদের। স্থানীয় শাসন সংক্রান্ত বিধি ও প্রবিধান সংসদ প্রণয়ন করে। জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগ নিয়ন্ত্রণ পদ্ধতি। এ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমরা মনোযোগ সহকারে শুনবে। গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগকে নিয়ন্ত্রণে রাখা হয়। এ নিয়ন্ত্রণ আইন বিভাগ দ্বারা কার্যকর করা হয়। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে শাসন সংক্রান্ত সকল কাজের জন্য সংসদের কাছে দায়ী থাকতে হয়। সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সংসদ সরকারের যে কোনো ভালো কাজের জন্য যেমন প্রশংসা করতে পারে, তেমনি সরকারের যে কোনো মন্দ কাজের সমালোচনাও করতে পারে। সরকারকে সকল শাসন সংক্রান্ত কাজের জন্য সংসদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের প্রতি মনোযোগ দিতে হয়। সংসদীয় ব্যবস্থায় সরকারের উপর সংসদের নিয়ন্ত্রণ থাকে। সংসদ মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের প্রতি প্রশ্ন বা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সংসদ সদস্যদের আস্থা হারালে যে কোনো মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদত্যাগের অর্থ হলো সম্পূর্ণ মন্ত্রিসভার পদত্যাগ। এরূপ অবস্থা হলে দেশে আবার নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা ছিল আমাদের আইন বিভাগের কার্যাবলী। এখন সরকারের যে তিনটা অঙ্গের মধ্যে আমরা শাসন বিভাগ এবং আইন বিভাগ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা বিচার বিভাগ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। বিচার বিভাগের স্বাতন্ত্র্য ও স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। ন্যায় ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের বিচার বিভাগ সুসংগঠিত ও সুপরিচালিত। বাংলাদেশ সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট সংবিধান বহির্ভূত বিধানকে অবৈধ ঘোষণা করে শাসনতন্ত্রকে সুনির্দিষ্ট গতিপথে পরিচালিত করতে সাহায্য করে। বাংলাদেশের বিচার বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের মাধ্যমে আইনের অনুশাসনকে অক্ষুণ্ণ ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সজীব রাখে। বিচার ব্যবস্থা একটি দেশের ন্যায় বিচারের মানদণ্ড।
বিচার বিভাগ ন্যায় ও নিরপেক্ষ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলে। সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হিসাবে এর ক্ষমতা ও কার্যপরিধি অত্যন্ত ব্যাপক। বিচার বিভাগের কাজগুলো আমরা এখন আলোচনা করব। 1 নম্বর, ন্যায় বিচার করা। বিচার বিভাগের প্রধান কাজ প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর বিচার করা। এক্ষেত্রে বিচারকগণ স্বাধীন ও নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ন্যায় নীতির ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন করেন। বিচার বিভাগ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। দেওয়ানি, ফৌজদারি প্রভৃতি মামলায় সত্য ঘটনা অনুসন্ধানের মাধ্যমে বিচার বিভাগ অপরাধীকে শাস্তি প্রদান করে থাকে। 2, আইন তৈরি। সাধারণত আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগের দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত থাকে। এছাড়া বিচারকগণ নতুন আইন সংযোজন করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে বিচার করতে গিয়ে আইন খুঁজে পাওয়া না গেলে বিচারকগণ ঐক্যমত্যের ভিত্তিতে বিচারের রায় প্রদান করেন, যা আইন হিসাবে বিবেচিত হয়। অধিকার, মৌলিক অধিকার সংরক্ষণ। জনগণের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে। এ অধিকার সংরক্ষণের দায়িত্ব বহুলাংশে আদালতের উপরই ন্যস্ত হয়। 4, আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগ। বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা এবং সেই ব্যাখ্যা অনুযায়ী আইন প্রয়োগ করা। আইন বলতে সাধারণত সংসদ কর্তৃক প্রণীত আইন, শাসনতান্ত্রিক আদেশ বা অর্ডার এবং বিভিন্ন প্রথাগত আইনকে বোঝানো হয়। সংবিধান রক্ষা করা। সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগ কাজ করে। বিচার বিভাগ সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় বিচার বিভাগীয় পর্যালোচনায় গুরুত্বপূর্ণ অপরিসীম। সেখানে সুপ্রিম কোর্ট প্রভূত ক্ষমতার অধিকারী। 6, বিরোধের নিষ্পত্তি। রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের মধ্যে বিভিন্ন সময় বিরোধ দেখা দেয়। বিচার বিভাগ এ ধরনের বিরোধের মীমাংসা করে থাকে। 7, শাসন বিভাগকে পরামর্শ প্রদান। শাসন বিভাগের অনুরোধে বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। 8, বিবিধ কার্যাবলী। বিচার বিভাগ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দান, অভিভাবকত্ব নিরূপণ, নাবালকের সম্পত্তির তত্ত্বাবধান সহ বিবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। অধিকার সুরক্ষা ও আইনের শাসন সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা। বিচার বিভাগ গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করে থাকে। ব্যক্তির মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য বিচার বিভাগ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে পারে। অন্যভাবে বলা যেতে পারে, বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে। নাগরিকদের নাগরিক অধিকার ও সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকার রক্ষা করার মাধ্যমেই এ বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ হিসাবে কাজ করে। এ অধিকার সংরক্ষণ করতে গিয়ে বিচার বিভাগকে কয়েকটি বিশেষ হুকুমনামা পদ্ধতি অবলম্বন করতে হয়। এই পদ্ধতিগুলো হচ্ছে ম্যান্ডেমাস রিট 1 নম্বর, 2 সার্টিওয়ারি রিট, 3 প্রহিবিশন রিট, 4 হেবিয়াস কর্পাস রিট, 5 কোয়ারেন্টো রিট ইত্যাদি। এ সকল রিট আবেদন বা হুকুমনামাগুলো জারি করার ক্ষমতা বিচার বিভাগে রয়েছে। এগুলোর মাধ্যমে অধিকার বঞ্চিত যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে বিচারের জন্য আদালতে হাজির হবার নির্দেশ দিতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিচার বিভাগ মানবাধিকার সংরক্ষণে স্বপ্রণীত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট জারি করেছে, যা জনমহলে বেশ প্রশংসিত হয়েছে। বিচারপতি নিয়োগ ব্যবস্থা। বিচারপতি নিয়োগ পদ্ধতি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ। বিভিন্ন দেশের উচ্চ বিচারালয়ের বিচারক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, যথা জনসাধারণ কর্তৃক নির্বাচন, আইনসভা কর্তৃক নির্বাচন, শাসন বিভাগের প্রধান কর্তৃক নিয়োগ প্রভৃতি। বাংলাদেশ সংবিধানে বিচারকদের নিয়োগ সংক্রান্ত যোগ্যতার শর্তাবলী
উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি কতিপয় শর্ত পূরণ সাপেক্ষে প্রধান বিচারপতির পরামর্শক্রমে বিচারকদের নিয়োগ প্রদান করেন। এটাই হলো এদেশে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যান্য দুটি পদ্ধতিতে বিভিন্ন জটিলতা থাকায় বর্তমানে অধিকাংশ রাষ্ট্র সাধারণত শাসন বিভাগের প্রধান কর্তৃক বিচারপতি নিয়োগ করে থাকে। প্রধান বিচারপতি উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ সাধারণত রাষ্ট্রপতি দিয়ে থাকেন, তবে অধস্তন আদালত সমূহের বিচারকগণ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। তো আজকে আমাদের এখানেই আসলে আমাদের যে টপিক আমরা ঠিক করেছিলাম এখানেই শেষ। পরবর্তীতে এই চ্যাপ্টারেরই পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সময় শেষ হয়েছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা কিন্তু কেউ প্রশ্ন করোনি, এর মধ্যে অনেক কিছু জানার ছিল। তো যাই হোক, তোমরা প্রশ্ন করবে সময় ক্লাসের মধ্যে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ।